আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইংরেজি ক্লাসে। যারা অলরেডি আমাকে শুনতে পাচ্ছেন, যারা আমাকে দেখতে পাচ্ছেন, সবাই আমাকে একটু জানাবেন যে আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবার কাছে আমি একটু জানতে চাই সবাই আমাকে দেখতে পাচ্ছেন কিনা, এবং যারা আমাকে দেখতে পাচ্ছেন সবার কাছে একটু আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, যারা শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে একটু আজকের ক্লাসটা মেনশন করে জানিয়ে দিবেন, আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন। আজকে আমরা বিগত বছরে আমাদের শিক্ষক নিবন্ধনে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার যে কোয়েশ্চেনগুলো এসেছে সেই কোয়েশ্চেনগুলো সম্পর্কে আমরা জানবো। সো আমি একটু আপনাদের কাছ থেকে, সবার কাছ থেকে জানতে চাচ্ছি আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আমাদের ক্লাসগুলো কেমন এনজয় করছেন। সো আপনাদের সাথে আমার প্রথম দেখা। আমি আশা করি আপনাদের সাথে যে সময়টুকু কাটবে খুব ভালো একটা সময় কাটবে এবং অনেক কিছু আমরা শিখতে পারবো। সো আমাদের আজকের এই লাইভ সেশনে যারা জয়েন করেছেন, আপনারা সবাই একটু আমাকে জানান যে আপনারা আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। অলরেডি দেখতে পাচ্ছি অনেকে চলে এসেছে। একটু সবাই একটু মেনশন করে দেন আপনাদের আজকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার এমন একটা টপিক আমি পড়াবো যে টপিকটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা একটু সবাই সবাই একটু মেনশন করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিবেন। সো আপনাদের সাথে দেখা, তাই তো? সো খেয়াল করে দেখেন আমাদের আজকে যে টপিকটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ইউজেস অফ ভার্বস অর রাইট ফর্মস অফ ভার্বস। খুবই খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। যারা আপনারা জব প্রার্থী রয়েছেন তাদের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এই টপিকটা আমরা ছোট্টবেলা থেকে একটু চিন্তা করে দেখেন, আপনি যখন ক্লাস 6-এ অথবা আপনি যখন স্কুল লাইফে ছিলেন তখন কিন্তু আপনি, হ্যাঁ, তখন কিন্তু আপনি দেখেছেন দেখেছেন যে রাইট ফর্ম অফ ভার্ব নামে একটা টপিক আছে। আচ্ছা, আপনাদের কাছে আমি আবার একটু বলি যে আপনারা সবাই একটু আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু মেনশন করে জানিয়ে দেন এই ক্লাসের ব্যাপারে। আমি মনে প্রাণে বিশ্বাস করি এখানে যারা আছেন আপনাদের আজকের এই ক্লাসটা অনেক অনেক বেশি উপকারে আসবে। সো আমরা একটু সবার কাছ থেকে এই সহযোগিতাটা চাইবো যে আপনারা ক্লাসে সবাই হাজির হয়েছেন এবং হাজির হবেন। ওকে, আর আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ এই টপিক থেকে আপনি প্রশ্ন কমন পাবেন, এবং এই টপিক থেকে প্রশ্ন আসলে আপনি 100% সঠিকভাবে উত্তর করে আসতে পারবেন। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সো হ্যাঁ, আমি একটু শেয়ার করে চলে যাচ্ছি মেইন আলোচনায়। দেখেন আপনারা যে ওকে, আপনারা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন এটা বেশি দিন আগের কোনো প্রশ্ন না, 18তম কলেজ নিবন্ধন 2024 সালে যে প্রশ্নটা এসেছিল। দেখেন এই প্রশ্নটা আসছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব থেকে। তো রাইট ফর্ম অফ ভার্বের যে টপিকটা আমরা পড়েছি, আমাদের অনেক অনেক রুলস রয়েছে, বাট আমরা আজকে রুলস পড়বো না, আমরা যত পারি প্র্যাকটিস করবো এবং প্র্যাকটিসের মাধ্যমে আমাদের বেসিকগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে আনসার করে ফেলেছেন অলরেডি। আচ্ছা, সো একটু খেয়াল করে দেখি ভাইয়া, আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ইউজড আছে এবং প্রত্যেকটা অপশনে এখানে টু আছে, জাস্ট ডিতে নাই, দ্যাট মিনস ইউজ টুর ব্যবহার। সো আপনারা যারা রাইট ফর্ম অফ ভার্ব পড়েছেন একটু খেয়াল করে দেখবেন, এই ইউজ টুর ব্যবহারটা যদি আপনারা দেখেন, এই ইউজ টুর ব্যবহারটা আমরা বিভিন্ন ভাবে করে থাকি, এবং ইউজ টুর ব্যবহারটা আমরা সাধারণত মুখস্থ করি যে ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু না, ইউজ টুর ক্ষেত্রে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে ইউজ টুর পরে অনেক কিছুই হতে পারে। সো আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে আমাদের বেসিক দিয়ে বোঝার চেষ্টা করব। খেয়াল করি আমরা যখন ইউজ টু দেখব, এক নম্বরে আমরা দেখব যখন সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যদি সরাসরি ইউজ টু থাকে, সাবজেক্টের পরে যদি সরাসরি ইউজ টু থাকে, তাহলে ভার্বের আব্বা ফ্রম বা ভার্বের বেস ফ্রম। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? সবাই একটু আমাকে একটু বলবেন সবাই যে আমার কথা কি আপনারা সবাই বুঝতে পারছেন কিনা, যে সাবজেক্টের পরে যখন সরাসরি ইউজ টু থাকবে তখন এরপরে ভার্বের বেস ফ্রম বসবে। এইটা সবাই আশা করি আমরা বুঝতে পারছি, এবং এটা আমরা সাধারণত জানি। যেমন আই ইউজ টু সুইম, খেয়াল করে দেখি অতীতের অভ্যাস অর্থে আমরা ইউজ টু ব্যবহার করে থাকি, এবং ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম আমরা বসাই, সাবজেক্টের পরে ইউজ টু। আচ্ছা, একটু সবাই শেয়ার করে দিবেন, মেনশন করে দিবেন প্লিজ। সবাই আমাদের এই ক্লাসগুলো যারা করছেন, যাদের ক্লাসগুলো ভালো লাগছে, তারা অবশ্যই আপনারা একটু জানিয়ে দিবেন আপনাদের ফ্রেন্ডদেরকে। ওকে, আচ্ছা, সো খেয়াল করে দেখেন যে সাবজেক্টের পরে যদি সরাসরি ইউজ টু থাকে তাহলে ভার্বের আব্বা ফর্ম বসবে বা ভার্বের বেস ফর্ম বসবে। যেমন এখন অনেকের কাছে মনে হতে পারে যে স্যার ভার্বের বেস ফর্ম বা আব্বা ফর্ম কি? এই ভার্বের বেস ফর্ম বা আব্বা ফর্ম হচ্ছে আমরা যেমন জানি গো, এটা হচ্ছে ভার্বের
বেস ফ্রম বা আব্বা ফ্রম। আমরা যখন এর সাথে এস বাই এস যুক্ত করব তখন এটাকে আমরা বলি এস বাই এস ফ্রম, যেমন গোজ, যেমন কি গোজ। আমরা যখন ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব তখন কি বলবো? ওয়েন্ট। তখন কি বলবো? ওয়েন্ট। সো এই যে গো, গোজ, ওয়েন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের বিভিন্ন চেহারা, তাই না? সো এখানে আমাদের ওয়েন্ট এটা ভার্বের পাস্ট ফর্ম, এই গোজ হচ্ছে ভার্বের এস বাই এস ফর্ম, আর ভার্বের আব্বা ফর্ম হচ্ছে কি? গো। দ্যাট মিনস সাবজেক্টের পরে সরাসরি ইউজ টু থাকলে এরপরে ভার্বের বেস ফর্ম বসে। যদি আমরা এরপরে আরো কিছু জানতে চাই ইউজ টু সম্পর্কে, কারণ ইউজ টু সম্পর্কে আমাদের আরো জানতে হবে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে আমরা দেখব সাবজেক্টের পরে যদি বি ভার্ব অথবা বিকাম অথবা গেট থাকে, অথবা কি থাকে? গেট থাকে, তখন এরপরে যদি ইউজ টু থাকে, তখন এরপরে যদি কি থাকে? তখন এরপরে যদি ইউজ টু থাকে তাহলে কি করতে হবে আমি একটু দেখাচ্ছি। দেখেন, ইউজ টু থাকলে ভার্বের, খেয়াল করে দেখেন, ভার্বের বেস ফর্মও হতে পারে অথবা ভার্বের আইএনজি ফর্মও হতে পারে। খেয়াল করে দেখবেন, সবাই একটু খেয়াল করে দেখবেন। এইখানে আমরা যে জিনিসটা বললাম, প্রথম কথা হচ্ছে সাবজেক্টের পরে যদি সরাসরি ইউজ টু থাকে আমাদের ভার্বের বেস ফর্ম বসবে। বাট যদি সাবজেক্টের পরে সরাসরি ইউজ টু না থাকে, এইখানে মাঝখানে বি ভার্ব। সো বি ভার্ব মানে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে কি? বি ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এটা হচ্ছে কি? বি ভার্ব। যদি এরকম থাকে, এগুলো থাকলে, অথবা বিকাম থাকলে, বিকেম থাকলে, অথবা গেট অথবা গট থাকলে, এরপরে যদি ইউজ টু থাকে তখন আমাদের বেস ফর্ম হতে পারে, আইএনজি ফর্ম হতে পারে। তখন বেস ফর্ম হতে পারে, আইএনজি ফর্ম হতে পারে। এখন কথা হলো, ও প্রাণ প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখেন, আমরা কখন ভার্বের বেস ফর্ম নিব, কখন আইএনজি ফর্ম নিব? প্রাণ প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস আমরা ক্লিয়ারলি বলতে পারি, যখন সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের পরে সরাসরি ইউজ টু থাকবে তখন ভার্বের আব্বা ফর্ম নিব, এতে কোনো প্রবলেম নাই। আই ইউজ টু প্লে, আই ইউজ টু সুইম, আই ইউজ টু রিড, আই ইউজ টু রাইট, কোনো ভেজাল নাই। তার মানে হচ্ছে কোথায় ভেজাল আছে? যখন দেখবেন আপনি সাবজেক্টের পরে বিভার্ব, বিভার্ব মানে কি? এইখানে আমরা যদি দেখি এম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়ার, অথবা বিভার্বের পরে যদি আমরা দেখি, বিভার্ব ছাড়াও যদি আমরা দেখি বিকাম, বিকেম অথবা গেট, গট, এগুলো যদি থাকে, এরপরে যদি ইউজ টু থাকে, এরপরে ভার্বের বেস ফর্ম হতে পারে, আইএনজি ফর্ম হতে পারে, তাহলে আমরা কিভাবে বুঝবো, আমরা কিভাবে শর্টকাটে বুঝবো যে ভার্বের বেস ফর্ম বসবে না আইএনজি ফর্ম বসবে? খেয়াল করে দেখেন, ক্লাসের পড়া ক্লাসে বুঝে নেন। আপনি অনেক রুলস পড়ছেন, অনেক কিছু জানেন, কিন্তু পরীক্ষার হলে ভুল করে আসেন, এই জন্য একটু মনোযোগ দিতে হবে। খেয়াল করে আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্বের বেস ফর্ম তখনই হবে যখন আপনি দেখবেন সাবজেক্টটা হচ্ছে বস্তু। সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তখন আপনি হচ্ছে এই সাবজেক্ট যদি বস্তুবাচক হয় ভার্বের বেস ফর্ম বসাবেন। আর যদি দেখেন সাবজেক্টটা হচ্ছে ব্যক্তি, দ্যাট মিনস সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে ভার্ব প্লাস আইএনজি ফর্ম বসে। ও প্রাণ প্রিয় ভাই বোনেরা খেয়াল করে দেখেন, আমরা যখন দেখব সাবজেক্টের পরে বি ভার্ব, বিকাম, গেট, এরপরে ইউজ টু থাকে, তখন আমাদের ভার্বের বেস ফর্মও হতে পারে, আবার ভার্বের আইএনজি ফর্মও হতে পারে। আমি কিভাবে বুঝবো এটা ভার্বের বেস ফর্ম নাকি আইএনজি ফর্ম? খুব সহজভাবে চিন্তা করবেন, এই সাবজেক্টটা কোন ফর্মে আছে, সাবজেক্টটা কি ব্যক্তি আছে নাকি সাবজেক্টটা বস্তু আছে? যদি আপনি এই দুইটা জিনিস বুঝতে পারেন তাহলে আপনার জন্য আনসার করা খুব ইজি। দ্যাট মিনস খেয়াল করে দেখবেন যে আমাদের যে কোশ্চেনটা আছে এখানে দেখেন সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কি সরাসরি ইউজ টু কিনা? সাবজেক্টের পরে সরাসরি ইউজ টু না, দ্যাট মিনস আমাদেরকে 1 নাম্বার রুলে যেতে হবে না, 2 নাম্বার রুলে যেতে হবে। সবাই বলবো প্লিজ, সবাই একটু বলবো যে আমরা 1 নাম্বার রুলে যাব নাকি 2 নাম্বার রুলে যাব? অবভিয়াসলি আমরা হচ্ছে 2 নাম্বার রুলে যাব, বিকজ আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি এম, ইজ, আর আছে, দ্যাট মিনস বি ভার্ব আছে। এখন কনফিউশন হলো আনসারটা কি ভার্বের বেস ফর্ম হবে নাকি আনসারটা আইএনজি ফর্ম হবে, তাই না? এই দুইটা কনফিউশন আমরা ক্লিয়ার করে ফেলবো। কিভাবে ক্লিয়ার করব? আমরা খুব সহজে ক্লিয়ার করতে পারি। এই সাবজেক্টটা আই, এ কি ব্যক্তি না বস্তু? আই হচ্ছে কি ব্যক্তি, দ্যাট মিনস আমরা বলছিলাম ব্যক্তির ক্ষেত্রে ভার্বের আইএনজি ফর্ম হয়, ব্যক্তির ক্ষেত্রে ভার্বের কি হয়? আইএনজি ফর্ম হয়। দ্যাট মিনস আমাদের কারেক্ট অ্যান্সার হবে বি। এ নাম্বার হবে না, আব্বা ফর্ম হবে না, ভার্বের পাস্ট ফর্ম হবে না, শুধু আইএনজি ফর্ম হবে না, কারণ ইউজের সাথে টু ইউজ করতে হবে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। সবাই কি ক্লিয়ার কিনা আমাকে একটু বলবেন? সবাই বলেন ক্লিয়ার কিনা? সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা আমরা একটু জানতে চাই, আমরা একটু শুনতে চাই। সবাই ক্লিয়ার? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ক্লিয়ার? ইয়েস।
সো 1 নাম্বার কোশ্চেনটা আমাদের যে ইউজ টুর ব্যবহারটা কনসেপ্ট এবং কোশ্চেন দুইটাই কি বুঝতে পেরেছি? ইয়েস অর নো? সবাই একটু ইয়েস অর নো লিখবেন, সবাই একটু ইয়েস অর নো লিখবেন সবাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ। আপনারা দেখলাম অনেকেই খুব সুন্দরভাবে এই কনসেপ্টটা বলেছেন ক্লিয়ার এবং কোশ্চেনটাও ক্লিয়ার। ওকে, আচ্ছা আপনারা একটু আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দেন প্লিজ, আপনারা আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দেন, কমেন্টে জানান আপনারা হচ্ছে এটা ক্লিয়ার কিনা। আমি দেখতে পাচ্ছি আইরি মেবি জেরিন আক্তার বলেছেন আব্দুল্লাহ আল মামুন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সো আশা করি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন। তারজিনা আক্তার বলেছেন ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ তারজিনা আক্তার। আচ্ছা, সো এই কোশ্চেন এবং এই কনসেপ্ট যদি ক্লিয়ার হয় আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। রাইট ফর্ম ভার্বের মধ্যে এই ইউজ টুর ব্যবহারটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই ইম্পর্টেন্ট টপিকটাকে ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে এই ভাগ পড়তে হবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ, আশা করি সবাই ক্লিয়ার। এবার আমরা চলে যাব দ্বিতীয় কোশ্চেনে। সবাই তো ক্লিয়ার নাকি? থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার হলে সবাই একটু কমেন্ট করেন ক্লিয়ার। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। এইবার আসি আমরা পরবর্তীতে চলে যাই। আমরা এখন 2 নাম্বার কোশ্চেনে চলে যাব, ঠিক আছে? 2 নাম্বার কোশ্চেনে আমরা চলে যাব। 2 নাম্বার কোশ্চেনটা আমরা খেয়াল করি, দেখি। এইবার আমরা দেখি কি বলেছে, যে আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি ড্যাশ এন্টার দ্য রুম। এটাও দেখেন 18তম কলেজ নিবন্ধন পরীক্ষার প্রশ্ন। সো আমি একটু দেখতে চাই আপনাদের কাছ থেকে যে আপনারা বলেন যে এইখানে, হ্যাঁ এইখানে অ্যান্সারটা কি হবে। একটু সবাই একটু সবাই কমেন্ট করেন যে কি হবে। সবাই সবাই ওকে, আচ্ছা, গুড, ভেরি গুড। এটা হচ্ছে টেন্সের ব্যবহার। আমরা যদি টেন্সের ব্যবহার পড়ে থাকি তাহলে আমাদের সবারই আনসার করার কথা এবং সবাই আমরা মোটামুটি জানি। আশা করি এটা খুব সহজেই আপনারা আনসার করতে পেরেছেন। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই ক্লাসটা শেয়ার করেছেন, আবার কমেন্টও জানাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। দেখেন কি বলেছে, আই হ্যাভ লেফট দ্য রুম, আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি ড্যাশ এন্টার দ্য রুম। সো আমরা এখানে টেন্সের ব্যবহারটা যদি দেখি সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী এইখানে যদি প্রেজেন্ট হয় পরেও কি হবে? প্রেজেন্ট হবে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেকেই আছি আমরা আমরা একটু সবাই শেয়ার করে মেনশন করে জানিয়ে দিচ্ছি, জানাই, সবাই একটু জানালে ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, কোন একটা কাজ এখানে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ লেফট, তার মানে হচ্ছে আই হ্যাভ লেফট দ্য রুম মানে হচ্ছে আমি এই যে ইতিমধ্যে আমার রুম থেকে বের হলাম, দ্যাট মিনস কোনো কাজ ইতিমধ্যে হচ্ছে এরকম যদি বুঝায় বা ইতিমধ্যে হলো এরকম যদি বুঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাই না? অনেকে হ্যাঁ অ্যান্সার করেছে আমরা। হ্যাঁ, এটাকে বলা হয় কমপ্লিটেড অ্যাকশন, মানে হচ্ছে কোনো কাজ এই মাত্র ইতিমধ্যে শেষ হয়েছে এরকম বুঝালে আমাদের কি নিতে হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিতে হয়। আবার এখানে দেখি বাট হি ড্যাশ এন্টার দ্য রুম, এখানে যদি আমরা বলি কিন্তু হি এন্টার্স দ্য রুম, এন্টার দ্য রুম, হ্যাজ এন্টার্ড, ইজ এন্টারিং দ্য রুম। সো এরকম বাট অ্যান্ড বাট এরকম সমজাতি এবং বিপরীতমুখী শব্দ যদি থাকে আমাকে একটু খেয়াল করতে হবে আগের ঘটনা এবং পরের ঘটনা। আগের ঘটনাটা ইতিমধ্যে শুরু হয়ে বা ইতিমধ্যে হয়েছে কমপ্লিট অ্যাকশন, ঠিক ওইটাই এখানে সাবজেক্ট কিন্তু দুজন আলাদা। এখন যদি বলতো, খেয়াল করে দেখেন, এখন যদি বলতো এই সাবজেক্টটাই এই ভার্বের কাজটা করেছে, তখন আমরা কি একই রকম টেন্স বা একই রকম টেন্স আমরা নিতে পারতাম না। একটা ঘটনা আগে হইতো, একটা ঘটনা পরে হইতো, এরকম বিষয়। বাট এখানে আলাদা ব্যক্তি, ধরেন আপনার বন্ধু জলিল কি করেছে? রুম থেকে বের হইছে। আবার আপনার বন্ধু আব্বাস কি করেছে? এইখান থেকে এন্টার করেছে। তার মানে দুইজনই একই ঘটনা করেছে এবং একই সময় করেছে। সো এই ক্ষেত্রে আমাদেরকে দুইটাই কি নিতে হবে? ইতিমধ্যে বুঝালে সেন্স অফ টেন্স অনুযায়ী আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিতে হবে। কিন্তু এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই হি আছে সিঙ্গুলার, তার মানে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের হ্যাভ হয় না, কি হয়? হ্যাজ হয়, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি? সি নাম্বার। সো আমরা আমাদের যে কোর্স রয়েছে এই কোর্সের ক্লাসে আমরা এগুলো একবার বেসিক দিয়ে পড়াবো, যাতে করে আপনারা খুব সহজে, অনেকেরই বেসিক প্রবলেম, যারা হচ্ছে এই কলেজ নিবন্ধন বা হচ্ছে শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন, আপনারা যে ভুলটা করে থাকেন আপনারা আসলে বেসিকটা স্ট্রং করেন না। আর আমরা যেহেতু এই ক্লাসগুলো নিচ্ছি আপনাদের কোয়েশ্চেন বেসিস, সো কোয়েশ্চেন বেসিস যখন নিতে যাই আমরা চাইলেই একবার এ টু জেড, ধরুন আপনারা যখন আমরা টেন্স পড়াবো তখন আমরা একবার টেন্সের জিরো থেকে আপনাদেরকে শুরু করব, তো সেখান থেকে আপনারা খুব সুন্দরভাবে শিখতে পারবেন, বুঝতে পারবেন। সো অলরেডি আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে আমাদের যে
প্রি অ্যাডমিশন বুকিং সেখান থেকে বা প্রি বুকিং সেখান থেকে আপনারা কি করতে পারেন, এখনই কি করতে পারেন, এখনই প্রি বুকিং এর জন্য, হ্যাঁ এখনই প্রি বুকিং এর জন্য আপনারা দেখলাম অনেকেই কমেন্ট করেছে, হ্যাঁ আপনারা হচ্ছে গুগল ফর্মটা পূরণ করে ফেলতে পারেন। এবার আমরা একটু খেয়াল করে দেখি পরের কোশ্চেনটা 17তম কলেজ নিবন্ধনে আসছে, একটু খেয়াল করে দেখি। পলি র্যান ফার্স্ট লিস্ট, খেয়াল করে দেখেন আপনি আপনারা এক একজন এক এক ক্যাটাগরির বা এক এক জায়গা থেকে, কেউ কারো অনার্স শেষ, মাস্টার শেষ, আবার কারো হচ্ছে মানে অনেক সিনিয়র হয়ে গেছেন। সো আপনি একটু চিন্তা করে দেখেন না যে আপনি যখন এসএসসি তে পড়েছেন অথবা স্কুলে এসএসসি তে পড়েছেন তখন আপনাকে এই লিস্টের ব্যবহারটা শেখানো হয়েছে, মনে আছে আপনাদেরকে এই লিস্টের ব্যবহারটা শেখানো হয়েছিল। আমার মনে হয় এখানে সবাই আছেন যে লিস্টের ব্যবহারটা পড়েছেন। আমরা জানি লিস্টের পরে মনে রাখতে হবে, যদি আমরা দেখি লিস্ট আছে, লিস্টের পরে শুড অথবা মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। আমরা সবাই জানি এখানে যখন আমরা দেখব লিস্ট আছে, লিস্টের পরে সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে ওই ভার্বটা শুড অথবা মাইট নিয়ে বসবে, শুড অথবা মাইট নিয়ে বসবে, এরপরে ভার্বের আব্বা ফ্রম বসবে, এরপরে ভার্বের কি আব্বা ফ্রম বসবে। আমি কি ব্যাপারটা বুঝাতে পেরেছি? ইয়েস, দ্যাট মিন্স যখন আমরা দেখব একটা সেন্টেন্সে লিস্ট আছে এবং এরপরে সাবজেক্ট দেওয়া আছে শি, এবার শির ক্ষেত্রে আপনি কুড, ক্যান, উড এগুলা ইউজ করতে পারবেন না, হয় শুড অথবা মাইট। সো আমরা এখানে দেখতে পাচ্ছি শুড আছে কিন্তু কোনো মাইট নাই, যেহেতু মাইট নাই দ্যাট মিন্স আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যান্সারটা কি হবে, শুড হবে। আমরা ছোটবেলা থেকে পড়ছিলাম ওয়াক ফাস্ট লিস্ট, ইউ শুড মিস দ্য ট্রেন, ইউ শুড মিস দ্য বাস। এই উদাহরণটা কে আছে আমরা পড়ি নাই, আমরা কিন্তু সবাই পড়েছি। সো এখানে রাইট ফর্ম অফ ভার্বের গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে লিস্টের ব্যবহার, এবং আশা রাখি এই লিস্টের ব্যবহারটা, এই কনসেপ্টটা সবার মনে থাকবে। লিস্টের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড অথবা মাইট, এরপরে ভার্বের আব্বা ফ্রম বা ভার্বের বেস ফর্ম বসবে। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এইবার আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। আমরা যদি পরবর্তী কোশ্চেনে যাই, এখানে যেই জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে the price of mango is high in our country dash we turn this land into a mango orchard। এখানে as if, would rather, then হচ্ছে what's it like and what if। খুব মজার একটা কোশ্চেন, খুবই মজার একটা কোশ্চেন। আই থিঙ্ক এখানে যারা আছি সবাই একটু চেষ্টা করব যে এইখানের যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা আমরা সুন্দরভাবে আনসার করার চেষ্টা করব। আমি একটু দেখতে চাই কারা কারা সঠিক উত্তর দিচ্ছেন। ওকে, সবাই একটু কমেন্ট করেন, সবাই আমি একটু কমেন্ট পড়তে চাই। আচ্ছা, প্রি বুকিং কিভাবে দিব? দেখেন আমাদের কমেন্ট সেকশনে প্রি বুকিং অপশন আছে, সেই প্রি বুকিং অপশনটা আপনি দেখবেন। ওকে, এই কোশ্চেনটা আনসার করার সহজ একটা টেকনিক আছে। ওকে, সবাই একটু আমাকে বলুন। ইয়েস, মাশাআল্লাহ, অনেকেই অ্যান্সার দিয়েছেন। আপনারা যারা অ্যান্সার করেছেন আপনাদের ভুল হোক কোনো সমস্যা নাই, যারা সঠিক দিয়েছেন আপনাদেরকে সাধুবাদ জানাই। সো একটু খেয়াল করে দেখি আমাদের আনসারটা কি হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ। সবাই ভুল হলে কোনো সময় নাই, এ হবে না বি হবে, সি হবে না ডি হবে, আনসার করার চেষ্টা করুন। ইয়াসির আরফাত অ্যান্সার করেছে, তারপর হচ্ছে নুরাইশা ইভা, আমাদের তুষার স্যারও আছেন, মাশাআল্লাহ। ওকে, সো আমরা একটু খেয়াল করে দেখি। প্রথম কথা হচ্ছে আপনি দেখেন এই কোশ্চেনের শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন আছে। সো আমরা জানি অ্যাজ ইফ অ্যাজদোর ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন বসে না, কারণ অ্যাজ ইফ অ্যাজদোর পরে সাবজেক্ট ভার্ব বসে, ফুল স্টপ বসে, একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স বসে, তাই না? ইয়েস, ওকে, হ্যাঁ শামসুন্নার কানিজ দিয়েছেন, জেইন দিয়েছেন। ওকে, সো এখানে অ্যাজ ইফ হবে না, কারণ অ্যাজ ইফ এর ক্ষেত্রে প্রশ্নবোধক হয় না। ঠিক তেমনি উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম হয় এবং এটাতে ফুল স্টপ হয়, এখানে কি হয় না, প্রশ্নবোধক চিহ্ন হয় না। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে প্রশ্নবোধক চিহ্ন হতে হলে আমাদেরকে হোয়াটস ইট লাইক অথবা হোয়াট ইফ বসাতে হয়। সো আমরা একটু চিন্তা করে যদি দেখি এই দুইটা অপশনের মধ্যে আমরা কোনটা নিব, একটু যদি আমরা খেয়াল করে দেখি, আমরা হোয়াটস ইট লাইক, এই হোয়াটস ইট লাইক মানে হলো যে কোনো কিছুর অবস্থা বা অভিজ্ঞতা জানতে চায়, হোয়াটস ইট লাইক কোনো অভিজ্ঞতা জানতে চায়। আর হোয়াট ইফ মানে হচ্ছে, কেমন হতো, আমরা বলি না কেমন হতো যদি এই কাজটা করতে পারতাম, কেমন হতো যদি চাকরিটা পেয়ে যেতাম, কেমন হতো যদি আমি টপ করতাম, এরকম হয় না? সো এরকম আমরা কথা বলি। সো আমরা একটু দেখি কি বলা আছে, দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি। আরে আমের ব্যবসায়ী আপনারা দেখবেন যারা হচ্ছে সিজনাল ব্যবসায়ী, যখন আম, লিচু এগুলো আছে তখন তারা হচ্ছে কি করে, ব্যবসাটা শুরু করে, এবং এটা
আপনিও স্বপ্ন দেখেন যে ধরেন আপনার বাড়ি হচ্ছে রাজশাহী, আপনি হচ্ছে অথবা চাঁপাইনবাবগঞ্জ, সো আপনি চিন্তা করতেছেন যে আমাদের এলাকায় তো অনেক আম হয়, কেমন হতো যদি আমের ব্যবসা করি, তাই না? এরকম বলেন না? আপনি ধরেন চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো কেমন হতো এবার বিয়ে করে ফেলি। দ্যাট মিনস হচ্ছে কি আপনি এটাকে কি করছেন, কল্পনা করছেন। সো এখানে খেয়াল করে দেখেন, দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি। আপনি আশাবাদী যে আমাদের দেশে আমের দাম অনেক বেশি, ড্যাশ উই টার্ন দিস ল্যান্ড ইনটু এ ম্যাঙ্গো অর্চার্ড। যে কেমন হতো আমাদের এই জমিটা, যেহেতু আমাদের জমি আছে, তাহলে এই জমিটা যদি আমরা আম বাগান করে ফেলি তাহলে কেমন হতো। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তার মানে কি হচ্ছে যে কেমন হতে আপনি হচ্ছে এই জায়গাটায় প্রত্যাশা করছেন। তার মানে এই হোয়াট ইফ হচ্ছে কেমন হয়, কেমন হয়, কেমন হয় বা কেমন হতো। সবাইকে ক্লিয়ার এই কোশ্চেনটা? সবাইকে ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এইবার আসি আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। হোয়াট ইউ ড্যাশড ইন দিস মল। ওকে, খুবই খুবই একটা, ওকে সবাই একটু খেয়াল করে দেখি, খুবই একটা সহজ প্রশ্ন আমি বলবো, সহজ প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন। আই থিঙ্ক এখানে যারা আছি প্রত্যেকে অ্যান্সারটা করতে পারবে, এবং এইটা আসছে আমাদের 16তম কলেজ নিবন্ধন। আমি যেগুলো করাচ্ছি অনেকে বলবে যে এই কোশ্চেনগুলো কোথায় পেলেন। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আপনাদের কাছ থেকে অ্যান্সার চাইবো, এবং আপনারা কি আমাদের এই ক্লাসগুলো এনজয় করছেন না? এই ক্লাসগুলো কি ভালো লাগছে না? যদি ভালো লাগে তাহলে একটু আপনাদের বন্ধু বান্ধব যারা আছে এদেরকে জানাবেন। দেখেন, আমরা এই বছর একটা টার্গেট নিয়েছি যে আমাদের যারা পেইড ব্যাচে আসতেছে তাদের জন্য সর্বোচ্চটুকু দিয়ে একবারে আমাদের বাংলা, ইংলিশ, জিকে, একেবারে আপনাদের ম্যাথ থেকে শুরু করে যেই সাবজেক্টের প্রবলেম, সবগুলো সাবজেক্টে আমরা সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের সাপোর্ট দেবো ইনশাআল্লাহ। সো আমরা একবারে এক্সপিরিয়েন্স একটা টিচার প্যানেল আছি, আমরা অনেক বছর ধরে পড়াচ্ছি, আমাদের এই এক্সপিরিয়েন্সটাকে আপনাদের স্বপ্ন সারথি হিসেবে কাজে লাগাতে চাই। সো আপনারা যেই কাজটা করবেন, আপনারা হচ্ছে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে জানাবেন আমাদের ব্যাপারে। আমরা যে ক্লাস করা শুরু করেছি, আমাদের সাথে মোহাম্মদ স্যার রয়েছে, তুষার স্যার রয়েছে, সুফিয়ান স্যার রয়েছে, আবার আমাদের সাথে অন্যান্য টিচার যারা রয়েছে, দে আর ভেরি হাইলি ডেডিকেটেড, আপনাদের জন্য সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে ইনশাআল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা যদি একটু খেয়াল করেন এই কোয়েশ্চেনটা, এট দিস মোমেন্ট একটু খেয়াল করে দেখেন তো, একটু মনে করে দেখেন তো, আপনারা যখন ছোটবেলায় ছিলেন, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, মনে পড়ে আপনাদের? নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এগুলো যদি থাকে, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, এগুলো যদি থাকে তাহলে আমাদের সেন্টেন্সটা হয় টেন্সের ব্যবহার অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মনে আছে আপনাদের? যারা টেন্সের ব্যবহার পড়েছেন, আমরা জানি যদি হ্যাবিচুয়াল, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং এইখানে আমরা এটাও পড়েছি নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এগুলো যদি থাকে এই ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আপনারা একটু খেয়াল করে বলেন তো, ডু ইউ ডু হবে না? আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে এখানে আইএনজি থাকবে। এখন কথা হলো যে শুধু আইএনজি থাকবে না, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো এম, ইজ, আর, এরপরে ভার্ব প্লাস আইএনজি ফর্ম। সো আমরা যদি খেয়াল করে দেখি এই অপশনগুলোতে হ্যাভ ডান, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এখানে আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মুলায় আছে। এইখানে আমাদের দেখতে পাচ্ছি ডুইং আছে, কিন্তু এখানে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে এম, ইজ, আর এগুলো থাকার কথা, এগুলো কিন্তু নাই। দ্যাট মিন্স এখানে ডুইং হবে না। দ্যাট মিন্স আর ইউ ডুইং। আমরা জানি এখানে হচ্ছে আর, বি ভার্ব বা হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত অক্সিলারি ভার্ব সেটা, এবং এরপরে ভার্ব প্লাস আইএনজি বসেছে। সো কারেক্ট আনসার হবে কি? সি। কারেক্ট আনসার কি হবে? সি। সবাই কি বুঝতে পেরেছি? দেখেন, আপনাদের কোশ্চেনগুলা কিন্তু অনেক কঠিন আসে এরকম না, জাস্ট আপনাদের প্র্যাকটিসের অভাব, আপনাদের বেসিকের অভাব। দেখেন, যে যত বেসিক স্ট্রং করে প্রস্তুতি নিবে তার রেজাল্ট, তার মার্ক তত বেশি ভালো হবে। ওকে, আচ্ছা। সো থ্যাংক ইউ সো মাচ যারা আমার সাথে ক্লাসগুলো এনজয় করছেন, আপনারা যারা হচ্ছে আপনাদের যে কমেন্ট, আপনাদের যে আনসার, এটা কমেন্টের মাধ্যমে প্রকাশ করছেন, অনেক বেশি ভালো লাগছে। আশা রাখি ইনশাল্লাহ যারা আমাদের সামনে যে পেড কোর্স আসতেছে এইখানে আমরা একবার বেসিক থেকে এই যে রাইট ফর্ম অফ ভার্ব বলেন, প্রত্যেকটা টপিক আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে পড়িয়ে দিব। বিশ্বাস করেন, আমাদের যেই টিচার প্যানেল আছে দে আর ভেরি হাইলি এক্সপিরিয়েন্সড। আপনি চিন্তা করতে পারবেন, আপনি কয়েকটা ক্লাস করলেই বুঝবেন। একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। আমাদের সাথে হালিম আফরাদ অ্যান্সার করেছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে মঈনুদ্দিন আহমেদ আছে, থ্যাংক ইউ মঈন স্যার। ওকে, সো আমরা
এখন এই কোশ্চেনটা আনসার করার চেষ্টা করব। আশা করি এই কোশ্চেনটা অনেকে ভুল করে ফেলবেন, আবেগের বশবর্তী হয়ে অনেকে ভুল করে ফেলবেন। হ্যাঁ, কারণ কি আপনার প্রশ্ন কি চেয়েছে সেটা না বুঝে যদি আনসার করেন তাহলে আপনি 100% ভুল করবেন, দ্যাটস ট্রু। সো আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই এটার আনসারটা কি হতে যাচ্ছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবাই সবাই একটু আনসার করেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ, অনেকেই অ্যান্সার দিয়েছে, অনেকে অ্যান্সার দিয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, আমি দেখতে পাচ্ছি অনেক অ্যান্সার। এই যে এখানে ইট ইজ হাই টাইম। সো রাইট ফর্ম অফ ভার্বের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, এটা আমরা আশা করি এখানে যারা আছি প্রত্যেকে কিন্তু জানি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, মনে আছে আপনাদের? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে কি হবে? আমরা যদি দেখি যে কোন সেন্টেন্সে আমরা যখন দেখবো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে, এটার অর্থ হলো এখনই উপযুক্ত সময়। আমরা বলি না এখনই উপযুক্ত সময় বিয়ে করার, এখন উপযুক্ত সময় খেলা করার, এখন উপযুক্ত সময় বাজার করার, এখন উপযুক্ত সময় পড়াশোনা করার, এখন উপযুক্ত সময় লিখার। এই যে আমরা যখন এই কথাটা এক্সপ্রেস করতে যাই, আমরা যখন এখন উপযুক্ত সময়টাকে আমরা সুন্দরভাবে বলতে চাই, তখন আমাদেরকে বলতে হয় ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। সো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। এই ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে আমাদের দুইটা অ্যান্সার হতে পারে। নাম্বার ওয়ান, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হতে পারে, অথবা যদি সাবজেক্ট না থাকে, যদি সাবজেক্ট না থাকে এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বা আব্বা ফর্ম হতে পারে। সো দুইটা জিনিস আমরা একটু খেয়াল করে দেখব। খেয়াল করে দেখেন, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এরপরে আমাদের সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হতে পারে, অথবা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে আমাদের সরাসরি সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসতে পারে। সো আমাকে একটু বলেন তো ভাইয়া, এই যে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে এইখানে কি সাবজেক্ট আছে না টু আছে? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে এখানে কি সাবজেক্ট আছে না টু আছে? অবভিয়াসলি এখানে কি আছে? টু আছে। গুড, ভেরি গুড। যদি আমাদের এখানে টু থাকে তার মানে টুর পরে ভার্বের বেস ফর্ম বসবে। টুর পরে ভার্বের কি বেস ফর্ম বসবে। মাশাআল্লাহ, অনেকে অ্যান্সার করেছেন। সাব্বির রহমান অ্যান্সার করেছেন, হালিম হেলিম মোহাম্মদ হেলিম অ্যান্সার করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা কমেন্টে অ্যান্সারগুলো দিচ্ছেন আপনাদের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা রইল, এবং আমরা আপনাদের সাথে যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো শুধু আপনাদের জন্যই, আমরা আপনাদের উন্নয়নে, আপনাদের ইমপ্রুভমেন্টে, আপনাদের স্বপ্নের সারথি হিসেবে থাকার জন্য। সো আপনারা যারা এই কাজটা করছেন, অ্যান্সার করে জানাচ্ছেন যে হ্যাঁ আপনি অ্যান্সার করতে পারছেন, এটা আমাদের জন্য অনেক ভালো লাগার বিষয়। অলরেডি আপনি বুঝতে পারছেন যে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট নাই। যদি সাবজেক্ট থাকতো তাহলে আমরা ভার্বের পাস্ট ফর্ম নিতাম। যেহেতু সাবজেক্ট নাই তার মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এখানে টু দেওয়া আছে, তার মানে আমাদের আনসারটা কি হবে? ভার্বের আব্বা ফর্ম বসবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট। এটাই উপযুক্ত সময় আমাদের খাবারের যে বা খাদ্য অভ্যাস কি করা, আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করা। ইয়েস, গুড, ভেরি গুড। জেন আক্তার আনসার করেছেন। ওকে, সবাই একটু কমেন্ট করেন। আপনারা কমেন্ট করলে, আনসার করলে আমি আপনাদের কমেন্টগুলো পড়ি, আপনাদের সাথে আমার ক্লাসে একবার অফলাইনের মতো করে পড়ানোর চেষ্টা করি। এটা আমাদের জন্য অনেক বেশি ভালো লাগা কাজ করবে। সো 16তম কলেজ নিবন্ধন 2019 সালে যেটা হয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনারা যারা শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন আপনারা এখন থেকে সিরিয়াস হন প্লিজ। আপনারা অনেকে চিন্তা করতেছেন সার্কুলার আসবে, সার্কুলার আসলে দেন আমরা শুরু করব। এটা কিন্তু অনেক বেশি আপনাদের আত্মঘাতী সিদ্ধান্ত, অনেক আত্মঘাতী সিদ্ধান্ত। এবার আসেন পরবর্তী কোশ্চেনটা আমরা খেয়াল করি। দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ড্যাশ। একটু অ্যান্সার করার চেষ্টা করেন সবাই। ওকে, সবাই একটু আনসার করার চেষ্টা করি। ওকে, মাশাআল্লাহ। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ। অনেকে অ্যান্সার করেছেন। আমরা এইখানে খেয়াল করি, দেখি এইখানে আমাদের ভার্বটা কি বসবে সেটা আমরা এখন খেয়াল করব। আচ্ছা দেখি, দ্য প্রিন্সিপাল, এখানে দেখতে পাচ্ছি দ্য প্রিন্সিপাল উইথ হিজ স্টুডেন্টস, অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ড্যাশ। এখানে এই ভার্বটা কি বসবে সেটা আমরা এখন দেখব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আপনারা যদি একটু মনোযোগ দেন আপনারা খুব সহজে এটার অ্যান্সার করতে পারবেন। মনে রাখবেন এই যে অ্যালং উইথ রয়েছে, শুধু অ্যালং উইথ না, কিছু কিছু ফ্রেজ রয়েছে যেগুলোর আমরা যদি সেন্টেন্সে দেখি
সেগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। আমি যদি দেখাই, যেমন প্রেপোজিশনাল ফ্রেজ বা প্রেপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, along with, together with, accompanied by, অথবা accompanied with, আরো আছে, ধরেন আমি আরেকটা লিখলাম as well as। এই যে খেয়াল করতেছেন না, এই যে প্রেপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, along with, together with, accompanied by, accompanied with, as well as, এই ফ্রেজগুলো যখন থাকবে তখন আপনাকে খেয়াল রাখতে হবে এদের, দেখেন এর আগে একটা সাবজেক্ট দেওয়া আছে, নাউন আছে, আবার এর আগেও কি সাবজেক্ট দেওয়া আছে। সো এখানে আপনি কাকে নিবেন, জরিনা নাকি সকিনা, জলিল নাকি আব্বাস, কাকে নিবেন, কাকে আপনি ভালোবাসবেন। সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যখন এই যে ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, along with, accompanied by, accompanied with, as well as, যখন আপনি সেন্টেন্সে এদেরকে দেখবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। মানে এদের আগের সাবজেক্ট হচ্ছে রিয়েল সাবজেক্ট, টুরু লাভ করা সাবজেক্ট, ঠিক আছে। তার মানে আপনি যখন ভার্বটা বসাবেন তখন আপনি হিজ স্টুডেন্টকে ধরবেন না, আপনি কাকে ধরবেন, দ্য প্রিন্সিপালকে। কারণ এই যে বলা আছে প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, along with, accompanied by, accompanied with, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। ওকে, মাশাআল্লাহ, আমি দেখলাম যে মাহিদুর রহমান আনসার করেছে, উম্মে হাবিব আনসার করেছে, আশফিয়া জান্নাত আনসার করেছে, ওয়াও গ্রেট, সাব্বির রহমান আনসার করেছে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা একটু খেয়াল করে দেখি, এই যে along with এর আগে প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল সিঙ্গুলার নাকি প্লুরাল? এই প্রিন্সিপাল হচ্ছে প্লুরাল না সিঙ্গুলার? অবশ্যই সিঙ্গুলার, প্রিন্সিপাল সিঙ্গুলার। আর এখানে হিজ স্টুডেন্ট, সেটা হচ্ছে প্লুরাল। আমরা তো সেকেন্ড সাবজেক্ট মানে পরের সাবজেক্টকে ধরবো না, আমরা কাকে ধরবো, এই ব্যাটাকে ধরবো। এই ব্যাটা হচ্ছে কি প্রিন্সিপাল, দ্যাট মিন্স এখানে সিঙ্গুলার ভার্বকে আমরা নিব। তাহলে প্লুরাল যেখানে আছে সেখানে কোপ, যেখানে প্লুরাল সেখানে কোপ দিলাম, গ্যাচাং করে দিলাম। আবার দেখেন প্লুরাল আছে, দিলাম গ্যাচাং করে। এখন আসেন, এইখানেও আছে, এইখানেও আছে। দেখেন এখানে হ্যাজ বিন, এখানে হচ্ছে ইজ। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ফর্মে, আর এটা হচ্ছে হ্যাঁ এখানে প্ল্যান্টিং আছে, দ্যাট মিন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস। আপনি একটু খেয়াল করে দেখেন, ইজ প্ল্যান্টিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাজ বিন প্ল্যান্টিং মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো কাকে নিব? এটা তো টেন্সের খেলা আছে, এটা কিসে আছে, টেন্সের খেলা আছে। এই জন্য আমি আপনাদেরকে বলি ভাইয়া, ইংরেজি যদি ভালো করে শিখতে চান তাহলে প্রত্যেকটা টপিক আপনাকে বেসিক ধরে পড়তে হবে। সবার আগে কিছু টপিক আছে, যেমন পার্টস অফ স্পিচ, যেমন রাইট ফর্ম অফ ভার্ব, যেমন টেন্স। এই যে টপিকগুলো আছে না, এই টপিকগুলোকে সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে আপনার পড়তে হবে। আপনি সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে পড়বেন, সবচেয়ে ভালো করে পড়বেন, এবং সেগুলো বেসিক থেকে শেখার চেষ্টা করবেন। আমরা অনেকে ইংরেজি নিয়ে ভয় পাই, আমরা অনেকে ইংরেজি আনসার করতে গেলে পারি না। এর পেছনের প্রধান কারণ হলো যে আমরা আসলে ইংরেজিটাকে বেসিক থেকে স্ট্রং করি না। আপনি ধরেন অনেক পিছিয়ে আছেন, অনেকে বলবে যে আমি এত বছর পড়াশোনা করেছি, আমার বেসিক ভালো না। একবার যদি বেসিক ভালো করে ফেলতে পারেন না, আপনাকে দমিয়ে রাখার কারো সাধ্য নাই। কারণ ইংরেজি জিনিসটা দেখেন, আয়ের সাথে এম বসে, ছোটবেলা যা পড়ে আসছেন, এটা কি এখনো তা না? বলেন না, বলেন বলেন। আপনি দেখেন, আপনি অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আপনি আগে থেকে জানেন না? ওটা কি চেঞ্জ হয়েছে? ছোটবেলা যা পড়ছেন এইটাই। এবং এইখানেও দেখেন ফর 2 আওয়ার্স, এই যে সিন্স এবং ফর, আপনারা এই নিয়মটা পড়ছেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী, যে আপনারা এইভাবে পড়েছেন সিন্স অথবা ফর থাকলে, এবং এগুলো দ্বারা সময় যদি বোঝায়, কোন একটা কাজ অনেক আগে থেকে শুরু হয়ে এখনো যদি চলে, এই ক্ষেত্রে আমাদের কি হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা যে জিনিসটা বুঝতে পারছি এইখানে, হ্যাঁ এইখানে যেটা বুঝতে চাচ্ছি যে সিন্স এবং ফর থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং এইখানে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইজ প্ল্যান্টিং, আর এটা হচ্ছে হ্যাজ বিন প্ল্যান্টিং। তাহলে আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস নিব নাকি হচ্ছে হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো? সবাই ক্লিয়ার? ইয়েস।
আশা করি সবাই ক্লিয়ার। ডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমাদের অ্যান্সারটা কি হবে? হ্যাঁ, আমাদের হ্যাজ বিন প্ল্যান্টিং হবে। ইয়েস। এইবার আসি আমরা পরবর্তী কোয়েশ্চেন। ওকে, 13তম কলেজ নিবন্ধন পরীক্ষা, সবাই অ্যান্সার করি। ওকে, সবাই একটু আনসার করি। কই জানো? হ্যাঁ, এটা। ওকে, সো একটু খেয়াল করি, এইখানে আমরা হেল্প ভার্বটা দেখতে পাচ্ছি, তাই না? সো এখানে একটা পজিটিভ ভার্ব নামক একটা টপিক আছে, হ্যাভ, গেট, লেক, মেক, লেট, হেল্প। সো এই ভার্বগুলো পজিটিভ বা প্রযোজক কর্তা ক্রিয়া হিসেবে কাজ করে থাকে। সো হেল্পের পরে যখন আমরা এরকম অবজেক্ট দেখব, এই অবজেক্টের পরে যখন সেকেন্ড ভার্বটা বসবে, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে এই হেল্পের পরে ভার্বের বেস ফর্ম হতে পারে, হেল্পের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসতে পারে। মজার ব্যাপার হচ্ছে যে টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে, এইটাও আছে। সো এখানে আপনারা যখন বিভিন্ন গাইড বা হচ্ছে বিভিন্ন কোয়েশ্চেন দেখতে চাইবেন বা আনসার দেখতে চাইবেন, সেখানে ওকে, হ্যাঁ, সো সেখানে আপনারা দেখবেন এ এবং ডি দুইটাই দেওয়া আছে। সো পজিটিভ ভার্বের নিয়ম অনুসারে আমাদের অ্যান্সার দুইটাই হতে পারে। মানে হচ্ছে এখানে আমাদের টু ফিনিশ হতে পারে, ফিনিশও হতে পারে। এখন কথা হলো কাকে দাগাবো, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? আমি দেখতে পাচ্ছি, একটু কমেন্ট করুন। ইয়েস, হ্যাঁ, অনেকেই অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। যে হ্যাঁ, অনেকে অ্যান্সার করেছেন যে ভাইয়া বি হলো না কেন? না ভাইয়া, বি হবে না। মনে রাখবেন হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প, এই হেল্প এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া হিসেবে কাজ করে থাকে। ওকে, সো এইখানে খেয়াল করে দেখি যে আমরা এই হেল্পের পরে আমরা টু ফিনিশ নিব না ফিনিশ নিব, দুইটাই কারেক্ট। আবার বলতেছি, গ্রামাটিক্যালি দুইটাই কারেক্ট, বাট এইখানে আমার, হ্যাঁ, অনেকে বলছে ভাইয়া হ্যাঁ, এখানে আমাদের টু প্লাস ভার্বের বেস ফর্ম নিয়ে রাখা হয়। তো সেই ক্ষেত্রে এইটা আনসার করাটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। বাট ওই টিচার যদি অপশনে এটা এটা দিত, ধরেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এ প্লাস সি দিত তখন, অথবা এ প্লাস ডি, ধরেন ই নাম্বার অপশনে এখানে দিল এ প্লাস ডি, তাহলে বোথ আর কারেক্ট। এখন যেহেতু দাগানো জায়গা কয়টা, একটা, তাহলে আপনি প্রথমটা দিয়ে আসবেন। বুঝাইতে পেরেছি? হ্যাঁ, বাট মডার্ন ইংলিশ আমরা যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে এইটাকে বেশি প্রায়োরিটি দেয়। এখন টিচার কোনটাকে নিয়েছে, ট্র্যাডিশনাল এবং আমরা যেটা বেসিক বা বোর্ড এক্সাম বা হচ্ছে আমরা যেভাবে আনসার করি, আমরা সাধারণত এইটাকে দিই। তো মনে হচ্ছিল যে এই কোশ্চেনের অ্যান্সারটা এটাই নিয়েছে টিচার। ওকে, আচ্ছা, এরপরে আসি, আমরা পরবর্তীতে চলে যাব 9 নাম্বার। ওকে, এটা তো অলরেডি আমরা করে ফেলছি, তাই না? এটা অলরেডি আমরা সবাই আনসার করেছি। হ্যাঁ, এটা অলরেডি আমরা করে ফেলছি, এটা আর বেশি কথা বলবো না, কারণ ইট ইজ হাইটামের পরে সাবজেক্ট এবং এরপরে টু প্লাস ভার্ব বেস ফর্ম হয়। খেয়াল করে দেখেন, এই কোশ্চেনটা 7ম নিবন্ধনে আসছে, 12তম নিবন্ধনে আসছে, আমরা একটু আগে যে প্রশ্নটা সলভ করেছি সেখানেও এসেছে। ভাই, এটা হচ্ছে ঘরের কোশ্চেন। ঘরের কোশ্চেন বুঝেন, যে যেগুলার মানে হচ্ছে যে কোশ্চেনগুলো ছাড়া প্রশ্ন হয় না, যে টপিকগুলো বা যে নিয়মগুলো ছাড়া কোশ্চেন করে না। দেখেন, আপনি খালি চিন্তা করে দেখেন, এটা যদি আমি একটু আগে যাই, খেয়াল করে দেখেন, এই কয়েকটা আগে দেখেন 6 নাম্বার কোশ্চেন, এটা 16তম কলেজ নিবন্ধনে আসছে, এটা দেখেন 12তম আসছে, 7ম নিবন্ধনে আসছে। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনারা যারা মনে করেন যে অনেক বেশি কঠিন, আসলে না। আপনি যদি একটু বেসিকটা বুঝেন, আপনি যদি রুটটা বুঝতে পারেন, তাহলে আপনার জন্য কোনো টেনশনই না, কোনো কঠিন বিষয় না এগুলা। বুঝাতে পেরেছি? সো আমাদের এখানে চোখ বন্ধ করে আমরা দিব ইট ইজ হাই টাইম। এরপরে দেখেন সাবজেক্ট আছে, জাস্ট একটু খালি ইয়ে করে দিছে, ইট ইজ হাই টাইমের পরে আমরা বলছিলাম সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসবে,
আর সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে আপনিই বলেন এখানে আমরা কাকে নিব, ভার্বের পাস্ট ফর্ম নিব নাকি ভার্বের বেস ফর্ম নিব, মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম নিব? অবভিয়াসলি আমরা কাকে নিব? অবভিয়াসলি আমরা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম নিব, কারণ এখানে হি আছে, সাবজেক্ট আছে। আগের কোশ্চেনটায় আমরা যেটা দেখেছি 16তম নিবন্ধনে যেটা আসছে, ওই 16তম নিবন্ধনে আমরা দেখেছি যে ওইখানে সাবজেক্ট ছিল না, ওইখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসেছে। বাট এইখানে কিন্তু টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে না, এখানে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসবে। দ্যাট মিন্স এখানে চেঞ্জড হবে। কি হবে? চেঞ্জড। সবাই ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সোহেল সরকার বলছে ভাই আপনার ক্লাসগুলো অসাধারণ, কোচিং এ করেছিলাম আপনার ক্লাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ সোহেল, থ্যাংক ইউ। এইবার আসি, এই যে সিন্সের মাত্র পড়াইছি, একটু আগে পড়ালাম, এটা অ্যান্সার করেন সবাই, সবাই সবাই অ্যান্সার করি সবাই। গুড, থ্যাংক ইউ সো মাচ, অনেকে অ্যান্সার করে ফেলছি। একটু আমি সিন্স এবং ফরের ব্যবহারটা পড়িয়েছি, তাই না? ওকে, গাউসুল আলম শিপু আছো, সোহেল সরকার আছো, শামসুনার কানিজ, ওকে অনেকেই দেখতে পাচ্ছি চলে এসেছেন। ওকে, থ্যাংক ইউ। সো একটু আগে আমরা পড়ছিলাম সিন্স এবং ফরের ব্যবহার, মনে আছে না আপনাদের? তো সিন্স এবং ফরের ব্যবহারটা আমি এখানে একটু আগে লিখেছিলাম, আমি যদি আপনাদেরকে দেখাই আবার। সো এখানে আমরা পড়েছিলাম যে সিন্স অথবা ফর এটা দ্বারা কি বোঝায়, যে আগের কোনো একটা কাজ শুরু হয়ে এখনো চলমান বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা সিন্স অথবা ফর ইউজ করি। আর সিন্সের পরে নির্দিষ্ট একটা সময় থাকে, আর ফরের পরে সংখ্যা প্লাস সময় থাকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট একটা সময়, মর্নিং, তাহলে মর্নিং এখানে নির্দিষ্ট সময়, তাহলে নির্দিষ্ট সময় যখন থাকবে তখন সিন্স হবে। আর সিন্স থাকলে এবং ফর থাকলে সেক্ষেত্রে আমাদের কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না, এখানে আমরা হ্যাজ রেইন, প্রেজেন্ট পারফেক্ট হবে না, উইল বি রেইনিং, ফিউচার কন্টিনিউয়াস হবে না, অবশ্যই অ্যান্সার কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আপনারা বলেন যাদের টেন্সের সমাধান বা টেন্স নিয়ে কারো কোনো প্রবলেম নাই, তখন আপনারা কি সহজে আনসার করতে পারেন না? হ্যাঁ, অনেকে সহজে আনসার করতে পারেন। তো এটা আমাদের আসছে 12তম কলেজ নিবন্ধনে। সো আশা করি এটা আমরা সবাই বুঝতে পেরেছি। সবাই ক্লিয়ার? আচ্ছা, সো আশা করি আপনারা এইটা সবাই খুব সহজে বুঝতে পেরেছেন। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আসি আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, পরবর্তী কোশ্চেনে চলে যাই, দেখি কি অবস্থা। ইয়েস, এটা করবেন, এটা হচ্ছে 11তম কলেজ নিবন্ধন পরীক্ষার প্রশ্ন, সবাই অ্যান্সার করবো। সবাই দেখেন রাইট ফর্ম অফ ভার্বের আপনারা যে কোশ্চেনগুলো করছেন, হ্যাঁ সবাই একটু অ্যান্সার করেন। ইয়েস, থ্যাংক ইউ। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার করেছেন, মাশাল্লাহ। একটু, হ্যাঁ একটু যদি খেয়াল করে দেখি কি বলেছে, যে উড ইউ মাইন্ড, এই যে দেখেন উড ইউ মাইন্ড, খেয়াল করে দেখি। আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কিছু কিছু ফ্রেজ আছে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, রাইট ফর্ম ভার্বের কিছু নিয়ম রয়েছে, যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, এদের পরে ভার্ব প্লাস কি বসে? আইএনজি বসে। এখানে টু টেক আছে, এখানে আমাদের টু টেক হবে না, অবশ্যই কি আমাদের ভার্ব প্লাস কি ফর্ম হবে? আইএনজি ফর্ম হবে। তাহলে আমরা মনে রাখবো যখন আমরা উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এন আই টু, তারপর হচ্ছে উড ইউ মাইন্ড, ঠিক আছে, এরকম যখন দেখতে পাবো তখন সেক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যান্সারটা কি নিতে হবে? ভার্ব প্লাস আইএনজি ফর্ম নিতে হবে। ইয়েস,
আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার করে ফেলেছেন অনেকে। কে কে অ্যান্সার করেছেন? শামসুন্নার কানিজ করেছেন, কাকুলি হাসান অ্যান্সার করেছেন, সোহেল সরকার অ্যান্সার করেছেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ইয়েস, থ্যাংক ইউ। সো আমাদের অ্যান্সারটা কি হবে? টু টেক না হয়ে আমাদের অ্যান্সার টেকিং হবে। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। অনেকে দেখলাম ভালো অ্যান্সার করতে পারছেন। আশা রাখি ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট অনেক ভালো হবে। গাউসুল আজম দিয়েছেন, গাউসুল আজম শিপু দিয়েছেন, হালিম আফরাদ দিয়েছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা চলে যাই পরবর্তীতে। ওকে, এবার একটু আনসার করার চেষ্টা করি। সবাই সবাই চেষ্টা করি, আমরা ভুল হলে কোনো সমস্যা নাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, এই কোশ্চেনটা অনেকে আমরা পাচ্ছি না। আমি দেখলাম যে এই কোশ্চেনের আনসার করতে গিয়ে অনেকেই আনসার সঠিকভাবে আনসার করতে পারতেছে না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে ওয়াজ, দ্য ডগ ওয়াজ ড্যাশ ইন ফ্রন্ট অফ দ্য ডোর। আপনি একটু কল্পনা করেন তো যে দ্য ডগ ওয়াজ ড্যাশ ইন ফ্রন্ট অফ দ্য ডোর, তার মানে হচ্ছে যে কুকুরটা দরজার সামনে শুয়ে আছে, তাই না? তা আমরা একটু অপশনগুলো দেখি। প্রথম কথা হচ্ছে ভাইয়া লেইন, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে 3 নাম্বার ফর্ম। তা আপনি যখন বলবেন ওয়াজ লেইন, এটা আমাদের প্যাসিভ হয়ে যাবে। এখন কুকুরটা তো নিজে নিজে শুয়ে আছে, তাই না? কুকুরের জায়গা তো আর আপনি আমি শুয়ে থাকি না, অন্য কেউ কাজ করে দিচ্ছে না। কুকুরের কাজটা কুকুরে করেছে, শুয়ে আছে দরজার সামনে, তার মানে এটা প্যাসিভ হবে না, হয়ে যাবে অ্যাক্টিভ রে। দ্যাট মিনস এটা কি অ্যাক্টিভ, এটা হচ্ছে কি অ্যাক্টিভ। এখানে ওয়াজ লেইন হতে পারে না, ওয়াজ লেইন যদি হয় এটা প্যাসিভ হয়ে যাবে। এবার দেখেন পরেরটা লাইট, এটা হচ্ছে লাই ভার্বের পাস্ট ফর্ম, মিথ্যা বলা, এটার পাস্ট ফর্ম, এটার কি পাস্ট ফর্ম, ভি2 ফর্ম। তো এই কুকুরটা কি মিথ্যা বলা, তুমি যদি অর্থ দাও এরকম দ্য ডগ ওয়াজ লাইট ইন ফ্রন্ট অফ দ্য ডোর, মিথ্যা বলে দরজা শুয়ে আছে না, তার মানে এটা হবেই না, লাইট কি হবেই না। গুড। আর এইখানে লেড, এই লেড হচ্ছে আমরা যে জিনিসটা জানি যে লে, লে মানে রাখা, আর এল আমি, হ্যাঁ অনেকেই অ্যান্সার দেখলাম যে ইয়ে করেছে, লাইং, হ্যাঁ লাইং করেছে। গুড, মনে রাখবেন লাই এটা 2 অর্থে ব্যবহার করা হয়। লাই হচ্ছে মিথ্যা বলা, আবার লাই শোয়া, 2টা ক্ষেত্রে বোঝায়। আপনি একটু খেয়াল করে দেখেন যে এইখানে এই লে হচ্ছে রাখা, আর লাই হচ্ছে কি শোয়া, আর এই লাইয়ের আইএনজি ফর্ম হচ্ছে কি লাইং, লাইয়ের আইএনজি ফর্ম কি লাইং। তার মানে এখানে লেট তো হবেই না, এটা আমরা তো বলেই দিলাম, কারণ লেট আমাদের এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে লাইয়ের পাস্ট ফর্ম। তো ওয়াজের পরে তো পাস্ট ফর্ম হবে না, আমরা জানি ওয়াজের পরে হয় আইএনজি হবে, নাহলে ভি3 ফর্ম হবে। তাহলে ভি3 হওয়ার সুযোগ নাই, কারণ প্যাসিভ হবে না, অ্যাক্টিভ হবে। যদি অ্যাক্টিভ হয় তাহলে আমাদের কি হবে? আইএনজি হবে, লাইং। দ্য ডগ ওয়াজ লাইং ইন ফ্রন্ট অফ দ্য ডোর, দ্যাট মিনস এখানে আমাদের কি হবে? শুয়ে থাকা বোঝাচ্ছে, মানে কন্টিনিউয়াস, তার কাজটা চলমান বোঝাচ্ছে। আপনি দেখবেন দরজার সামনে থেকে যখন বের হলেন তখন কুকুরটি শুয়ে আছে বা ঘুমাচ্ছে, তো শুয়ে মানে তার একটা কন্টিনিউয়াস ওয়ার্ক। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? বি নাম্বার। ওকে, এগুলোর ক্ষেত্রে আপনাকে অনেক অনেক বেশি বেসিক জানতে হবে, যে লাই মানে কি, লাইট মানে কি, লেড মানে কি, এগুলো আপনাকে বুঝতে হবে। সো আমি যেগুলো অপশন আছে সেগুলো বুঝিয়ে দিলাম। ওকে, সো আমরা ইয়েস লাস্ট প্রশ্ন, আজকে আমরা আমাদের আজকের ক্লাসের আমরা লাস্ট প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। ওকে, সো হাবিবা দিয়েছেন, হালেম দিয়েছেন, কানিজ দিয়েছেন, আদুরি রয় দিয়েছেন, তারপর হচ্ছে গাউসুল আজম শিপু দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ যারা অ্যান্সার করেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, সো আপনাদের ক্লাস কেমন লাগছে, বুঝতেছেন কি, একটু জানাবেন সবাইকে। ইয়েস, সো আসি আমরা এটা দেখি। লাস্ট নাইট, ওয়াও, খুব খুব জটিল, সহজ, সিম্পলের মধ্যে গর্জিয়াস প্রশ্ন। লাস্ট নাইট, মনে রাখবেন ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, এরকম যদি থাকে তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। লাস্ট ইয়ার, লাস্ট ডে, লাস্ট নাইট, হ্যাঁ লাস্ট মান্থ, এগুলো যদি থাকে তাহলে আমাদের কি হবে? আমাদের পাস্ট ইনডিফিনিট ফর্ম হবে।
সো পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে আমরা দেখি হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট হতে পারে, হোয়াট ইউ ডিড লাস্ট নাইট। আমরা যখন প্রশ্নবোধক চিহ্ন বানাবো তখন এই ডব্লিউএস ওয়ার্ডের পর অক্সিলারি ভার্ব হবে, ডব্লিউএস ওয়ার্ডের পর অক্সিলারি ভার্ব, কিন্তু ডব্লিউএস ওয়ার্ডের পর সাবজেক্ট হবে না। যদি প্রশ্নবোধক চিহ্ন বানাইতে চাই বা প্রশ্নবোধক সেন্টেন্স বানাতে চাই, প্রশ্নবোধক বানাতে গেলে এই হোয়াটের পরে সাবজেক্ট হতে পারে না। এবার হ্যাড ডান পাস্ট পারফেক্ট টেন্স হবে না, কারণ আমরা জানি লাস্ট নাইট থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট পারফেক্ট থাকলে লাস্ট নাইট থাকলে পাস্ট পারফেক্ট হবে না। তার মানে লাস্ট নাইট এখানে আছে, হ্যাড ডান হতে পারে না বাদ। আবার লাস্ট নাইট থাকলে হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্ট হবে না। তা আমরা সি এবং ডি খুব সহজে আনসার করতে পারতেছি, যে সি এবং ডি যদি আমরা আনসার করি তাইলে আমাদেরকে সহজেই বলতে হবে যে এটা ভুল, কারণ লাস্ট নাইট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয় না, লাস্ট নাইট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় না। আমাদের কি হয়? ইয়েস, আমাদের অ্যান্সারটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট। আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? এ। ওকে, আচ্ছা। সো আপনারা যারা ক্লাস করছেন, আমরা বলছি যে আমাদের সামনে নিবন্ধনের যেই পেইড কোর্স আসতেছে, এই কোর্সে আপনারা ইনশাল্লাহ একবার বেসিক থেকে প্রত্যেকটা টপিক পাবেন, এবং আমরা ইংরেজি প্যানেল অনেক বেশি স্ট্রং। আশা রাখি ইনশাল্লাহ আপনারা যারা এই ভয় পাচ্ছেন, যারা টেনশনে আছেন ইংরেজি নিয়ে, একবার বেসিক থেকে পড়ানোর জন্য উই আর উইথ ইউ গাইজ, নো প্রবলেম। আপনারা জাস্ট আমাদের উপর বিশ্বাস রাখেন। সো খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের ক্লাসগুলোতে। এবং ক্লাসটা কেমন লেগেছে, আমার যতগুলো কোয়েশ্চেন সলভ করালাম, সবাইকে সব কনসেপ্ট এবং কোয়েশ্চেন ক্লিয়ার কিনা সেটা একটু কমেন্টে জানাবেন। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আরো অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।